এখন আমরা দেখব আদেশ 11-তে কি বলা হয়েছে। আদেশ 11-তে মোট বিধি রয়েছে 23টি। এই সম্পর্কে ধারা 30-এ বলা হয়েছে। তো আমরা এখন দেখব আদেশ 11-তে কি বলা হয়েছে। এখানে আবিষ্কার ও পরিদর্শন সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমেই আদেশ 11-র 1 বিধিতে বলা হয়েছে ফরিয়াদি বা বিবাদী পক্ষ অপর পক্ষকে প্রদানের জন্য বিচার্য বিষয় নির্ধারণের তারিখ হতে 10 দিনের মধ্যে লিখিত রূপে প্রশ্নমালা আদালতে জমা দিবে। আচ্ছা, বিষয়টি আমি সহজভাবে বলি। সেটি হচ্ছে যে আদালতে মামলা হয়েছে, সেখানে বাদী এবং বিবাদী রয়েছে। তো মোকদ্দমা চলাকালীন সময় এমনটি হতেই পারে যে বাদী বিবাদীর কাছে কিছু জানতে চায় অথবা বিবাদী বাদীর কাছে কিছু জানতে চায়। এখন তারা যদি পরস্পরের কাছে কিছু জানতে চায়, সেক্ষেত্রে তারা মৌখিকভাবে তাদের পরস্পরকে জিজ্ঞাসা করলে এটি হবে না। এটি আদালতের নিয়ম নয়। আদালতের নিয়ম হচ্ছে যে তারা যদি কিছু জানতে চায়, সেক্ষেত্রে তাদেরকে লিখিতভাবে প্রশ্নমালা দাখিল করতে হবে। তো এই বিষয়ে এই 1 বিধিতে বলা হয়েছে যে যদি প্রশ্নমালা কেউ দাখিল করতে চায়, অর্থাৎ কেউ যদি কিছু জানতে চায়, সেটি অবশ্যই বিচার্য বিষয় নির্ধারণের তারিখ হতে 10 দিনের মধ্যে লিখিত রূপে প্রশ্নমালা আদালতে দাখিল করতে হবে। আচ্ছা, এবার আদেশ 11-র 2 বিধিতে দেখি কি বলা হয়েছে। লিখিত রূপে প্রশ্নমালা আদালতে দাখিলের 14 দিনের মধ্যে আদালত সিদ্ধান্ত নেবে। অর্থাৎ যেই প্রশ্নসমূহ বাদী বা বিবাদী পক্ষ অপরের কাছ থেকে জানতে চায়, সেটি লিখিত রূপে আদালতে দাখিল করার পর দাখিলের 14 দিনের মধ্যে আদালত সিদ্ধান্ত নেবে যে এই প্রশ্ন নিয়ে কি করা যায় বা কি করবে। এটি আদালতের ইচ্ছা, কিন্তু আদালত সিদ্ধান্ত নেবে প্রশ্নমালা দাখিলের পরবর্তী 14 দিনের মধ্যে। তারপর আদেশ 11-র 8 বিধিতে বলা হয়েছে প্রশ্নমালা প্রাপ্তির তারিখ হতে 10 দিনের মধ্যে কিংবা আদালত অনুমোদিত সময়ের মধ্যে অপর পক্ষকে শপথনামা দাখিলের দ্বারা জবাব দিতে হবে। অর্থাৎ আদালতের কাছে প্রশ্নমালা দাখিল করা হয়েছে, দাখিল করার পর আদালত 14 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে যে সে কী করবে। আদালত 14 দিনের মধ্যে সিদ্ধান্ত নিল যে যে প্রশ্নমালা দাখিল করা হয়েছে সেই প্রশ্নমালার জবাব দেওয়া হোক। সেক্ষেত্রে প্রশ্নমালা প্রাপ্তির পরবর্তী 10 দিনের মধ্যে যেই পক্ষের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে সেই পক্ষকে শপথনামা দাখিলের মাধ্যমে জবাব প্রদান করতে হবে। আচ্ছা, তারপরে 21 বিধিতে বলা হয়েছে প্রশ্নের উত্তর দানে কিংবা দলিল উদ্ঘাটনের আদেশ পালনে বাদী ব্যর্থ হলে মোকদ্দমা খারিজ হবে। তারপরে বিবাদী ব্যর্থ হলে সে কোনো লিখিত জবাব দাখিল করে নাই বলে গণ্য হবে এবং একতরফা নিষ্পত্তি হবে। আচ্ছা, এখানে ভাষাগুলো এরকম, লেখাগুলো পড়লে সঙ্গে সঙ্গে বোঝা যায় না, তা আমি বুঝিয়ে বলি। এখানে 21 বিধিতে বলা হয়েছে যে যদি কোনো পক্ষ প্রশ্নমালা দাখিল করে, যদি সে কোনো কিছু জানতে চায়, সেই জানতে চাওয়ার মধ্যে এমনও হতে পারে যে সে কোনো কিছু দেখতে চেয়েছে, কোনো দলিল দেখতে চেয়েছে। আচ্ছা, তো জানতে চাওয়ার পর আদালত সিদ্ধান্ত নিল এবং ধরি যে এ কোনো কিছু জানতে চায়, সে জানার জন্য বা কোনো দলিল দেখার জন্য সে আদালতে প্রশ্নমালা দাখিল করেছে। দাখিল করার পর পরবর্তী 14 দিনের মধ্যে আদালত সিদ্ধান্ত গ্রহণ করেছে যে হ্যাঁ ঠিক আছে, তাকে দলিল দেখানো হোক বা উত্তরগুলো তাকে জানানো হোক। তো বিবাদী পক্ষকে আদালত আদেশ করেছে জবাব দেওয়ার জন্য। তো বিবাদী পক্ষকে আদেশ করার পর 10 দিনের মধ্যে বিবাদী পক্ষ উক্ত প্রশ্নের জবাব সে দাখিল করবে এবং যদি কোনো দলিল তার কাছে দেখতে চাওয়া হয়, সে দলিল সে দেখাবে। এখন যদি এমন হয় যে বিবাদী পক্ষ উক্ত দলিল দেখাতে ব্যর্থ হয়েছে বা উক্ত জবাব প্রদানে ব্যর্থ হয়েছে, সেক্ষেত্রে আদালত ধরে নেবে যে বিবাদী কোনো জবাব দাখিল করে নাই। সেক্ষেত্রে মোকদ্দমার ডিক্রি হবে বাদীর পক্ষে এবং তা হবে একতরফা নিষ্পত্তি। আবার ঠিক একইভাবে যদি এমন হয় যে বিবাদী পক্ষ প্রশ্নমালা জানতে চেয়েছে এবং কোনো দলিল দেখতে চেয়েছে, কিন্তু বাদী পক্ষ সেই দলিল দেখাতে ব্যর্থ হয়েছে এবং কোনো জবাব সে দিতে পারে নাই, সেক্ষেত্রে উক্ত মোকদ্দমা খারিজ হয়ে যাবে। অর্থাৎ বাদী যদি ব্যর্থ হয় তাহলে মোকদ্দমা খারিজ হবে এবং যদি বিবাদী ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে একতরফা নিষ্পত্তি হবে। আচ্ছা, যদি
এই বিষয়গুলো ঘটেই যায়, অর্থাৎ মোকদ্দমা খারিজ হয়ে যায় বা একতরফা নিষ্পত্তি হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মোকদ্দমা খারিজ হোক অথবা একতরফা নিষ্পত্তি হোক, যেটিই হোক, যে ব্যক্তি সংক্ষুব্ধ হবে সে ব্যক্তির প্রতিকার হচ্ছে বিবিধ আপিল, মিস আপিল বা মিসসেলিনিয়াস আপিল যেটাকে বলা হয়। এখন আমরা দেখব যে আদেশ 12তে কি বলা হয়েছে। এখানে মোট বিধি রয়েছে 9টি, আমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো শিখব। আদেশ 12তে বলা হয়েছে স্বীকারোক্তি, অর্থাৎ স্বীকারোক্তি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আদেশ 12-র 1 বিধিতে বলা হয়েছে মোকদ্দমার যে কোনো পক্ষ অপর পক্ষকে প্লিডিংসের মাধ্যমে বা লিখিত অন্য কোনো উপায়ে মোকদ্দমার সামগ্রিক বা আংশিকভাবে স্বীকার করে বলে নোটিশ প্রদান করতে পারে। আচ্ছা, বিষয়টি কি? বিষয়টি অত্যন্ত সহজ। সেটি হচ্ছে যে এ বি এর বিরুদ্ধে দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছে, তো দুজনের মধ্যেই আদালতে মোকদ্দমা চলছে। তো এখন যদি কোনো পক্ষ অপর কোনো পক্ষের কাছে কোনো কিছু স্বীকার করে নিতে চায়, তাহলে সে চাইলে যে বিষয়টি সে স্বীকার করতে চায় সেই বিষয়টি স্বীকার করে লিখিতভাবে নোটিশ প্রদান করতে পারে। অর্থাৎ যদি এ বি এর কাছে কোনো কিছু স্বীকার করতে চায় অথবা বি এ এর কাছে যদি কোনো কিছু স্বীকার করতে চায়, তাহলে প্লিডিংসের মাধ্যমে অথবা লিখিত অন্য কোনো উপায়ে, আমরা জানি প্লিডিংস কি, তো সেটি প্লিডিংসের মাধ্যমে হতে পারে অথবা লিখিত অন্য কোনো উপায়ও হতে পারে। যে বিষয়টি সে স্বীকার করতে চায় সেটি সামগ্রিক হতে পারে বা আংশিক হতে পারে। তো যেটাই স্বীকার করতে চায় সেটি লিখিতভাবে অপর পক্ষকে নোটিশ প্রদান করতে পারে। আচ্ছা, আদেশ 12-র 4 বিধিতে বলা হয়েছে কোনো মোকদ্দমায় কোনো পক্ষ শুনানির জন্য নির্ধারিত তারিখের কমপক্ষে 9 দিন পূর্বে অপর পক্ষকে কোনো তথ্য স্বীকারোক্তির জন্য আমন্ত্রণ জানিয়ে নোটিশ দিতে পারে। অর্থাৎ এটি আরেকটু মজার। বিষয়টি হচ্ছে এরকম যে এ এবং বি এর মধ্যে আদালতে মোকদ্দমা চলছে। এখন এ চায় যে বি যদি এই বিষয়টি স্বীকার করে নেয় তাহলে ভালো হয়। তো সেক্ষেত্রে এ চাইলে বিকে আমন্ত্রণ জানাতে পারে যে তুমি এই বিষয়টি স্বীকার করে নাও, নিলে সেটা দুজনের জন্যই ভালো হয়। তো যদি এরকমটি এ চায় তাহলে সেই ক্ষেত্রে আদালতে শুনানির যে তারিখ সেই তারিখের কমপক্ষে 9 দিন পূর্বে এ বিকে কোনো কিছু স্বীকারোক্তির জন্য আমন্ত্রণ জানাতে পারে, আমন্ত্রণ জানিয়ে নোটিশ দিতে পারে, নোটিশ প্রেরণ করতে হবে। এরপর বলা হয়েছে এরূপ নোটিশ পাওয়ার পর অপর পক্ষ 6 দিনের মধ্যে কিংবা আদালত কর্তৃক অনুমোদিত সময়ের মধ্যে স্বীকারোক্তি দিবেন। অর্থাৎ এ বিকে আমন্ত্রণ জানিয়েছে যে তুমি বিষয়টি স্বীকার করে নাও, এবং বিও চায় বিষয়টি স্বীকার করে নিতে। সেক্ষেত্রে যখন বি নোটিশ পাবে, সে নোটিশ পাওয়ার পর 6 দিন সময় তার, এই 6 দিনের মধ্যে তাকে স্বীকারোক্তি দিয়ে দিবেন। অথবা আদালত যদি তাকে কোনো বর্ধিত সময় দেয়, অর্থাৎ 6 দিনের জায়গায় 9 দিন বা 10 দিন দেয় বা অন্য কোনো সময় দেয়, তাহলে সেই সময়ের মধ্যে বি সেই বিষয়টি স্বীকারোক্তি দিবেন। আচ্ছা, তারপর আদেশ 12-এর 6 বিধিতে বলা হয়েছে মোকদ্দমার সামগ্রিক বা আংশিক স্বীকৃতির উপর ভিত্তি করে মোকদ্দমার যে কোনো পর্যায়ে যে কোনো পক্ষের আবেদন ক্রমে আদালত সঙ্গত মনে করলে আংশিক রায় বা আদেশ দিতে পারেন। আচ্ছা, এই বিষয়টি উপরের 2টি বিধির সাথে জড়িত। উপরের 2টি বিধিতে বলা হয়েছিল যে কেউ যদি চায় কোনো কিছু স্বীকার করে নিতে, তাহলে সে তার নোটিশ প্রদান করে স্বীকার করে নিতে পারে। আবার বলা হয়েছে যে কেউ যদি আমন্ত্রণ পায়, অর্থাৎ এক পক্ষ যদি আরেক পক্ষকে আমন্ত্রণ করে যে তুমি বিষয়টি স্বীকার করে নাও, তাহলেও সে তার বিষয়টি স্বীকার করে নিতে চাইলে নিতে পারে। এখন যদি এমন হয় যে এ এবং বি এর মধ্যে মোকদ্দমা চলছে এবং বি কোনো কিছু স্বীকার করে নিতে চাইছে, অথবা এ বিকে আমন্ত্রণ জানিয়েছে যে তুমি বিষয়টি স্বীকার করে নাও এবং বিও বিষয়টি স্বীকার করে নিয়েছে, যদি এমনটি হয় যে কোনো কিছু স্বীকার করে নিয়েছে কোনো পক্ষ, সেক্ষেত্রে আদালত চাইলে ওই যে স্বীকারোক্তি প্রদান করেছে ওই স্বীকারোক্তির উপরে ভিত্তি করে আদালত চাইলে আংশিক রায় বা আদেশ দিতে পারেন। অর্থাৎ যতটুকু স্বীকারোক্তি প্রদান করেছেন সেটি সামগ্রিক হতে পারে, আংশিক হতে পারে, যতটুকু স্বীকারোক্তি প্রদান করেছেন অতটুকু স্বীকারোক্তির উপরে চাইলে আদালত আংশিক রায় বা আংশিক আদেশ প্রদান করতে পারেন।